স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন মানেই আপনারা প্রত্যেকে জানেন এত দিন ধরে বহুদিন ধরে গোটা লকডাউন জুড়ে আমরা করছি অনুষ্ঠানটি, কারণ আপনাদের বাড়ির যে সন্তান বা আপনাদের বাড়ির যে ছেলেটি বা মেয়েটি রয়েছে তারা যাতে পড়াশোনার জন্য কোনোভাবে পিছিয়ে না থাকে। কারণ স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যে বন্ধ ছিল এতদিন, এখন অল্প অল্প করে খোলা হচ্ছে, তবে স্কুল কলেজ বা পার্টিকুলার প্রতিষ্ঠান কবে খোলা হবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে, এখনও তেমনভাবে সরকারের তরফ থেকে কিছু জানা যায়নি। আর তাই বাড়িতে বসে পড়াশোনাটা ভীষণ প্রয়োজনীয়, কারণ শিক্ষাই একমাত্র আমাদের অগ্রগতির প্রধান পথ, এবং সেই কারণে শিক্ষাকে আরও ভালো করে তোলবার জন্যই এই অনলাইনের পড়াশোনা শুরু হয়েছে প্রায় সর্বত্র। আজও আমরা অন্য দিনের মতোই আজকেও পড়াশোনা শুরু করব। আজকে আমরা অষ্টম এবং নবম এই দুটি শ্রেণী নিয়ে পড়াশোনা করব, এবং আজকের আমাদের বিষয় জীবন বিজ্ঞান। আমি অষ্টম শ্রেণীটা নিয়ে আজকে পড়াশোনা শুরু করছি, কি বিষয় রয়েছে জানাবো। তবে তার আগে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন শিক্ষক, তার সঙ্গে আপনারা যথেষ্ট পরিচিত, বহুবার তিনি আগেও এসেছেন, আগেও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, সুন্দর করে বুঝিয়েছেন, আজও তাই হবে আশা করা যায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবেশ দাস, সহকারী প্রধান শিক্ষক, অশ্বিনীনগর জেন মন্ডল ইনস্টিটিউশন। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা অষ্টম এবং নবম শ্রেণী, যেমনটাই বললাম, জীবনবিজ্ঞান আজকে পড়াশোনা করব। অষ্টম শ্রেণীতে রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আমরা অষ্টম শ্রেণী দিয়ে শুরু করি, নবম শ্রেণীতে যখন ঢুকবো তখন নবম শ্রেণীর চ্যাপ্টারটা জানিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গেও তোমাদের বলে দেওয়া হলো যে সরাসরি ফোন করুন, দেখো এখানে নাম্বার রয়েছে, তাই তোমরা এই ফোন নাম্বারে ফোন করে অনায়াসে স্যারের সঙ্গে কথা বলতে পারো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা অনায়াসে ক্লিয়ার করতে পারো। তাহলে স্যার, আজকে কি আমরা প্রথম প্রশ্নে চলে যাবো নাকি আপনি কিছু বলবেন? না, এবারে আমরা প্রশ্নতে শুরু করব। প্রশ্ন শুরু করার আগে আমরা আজকে বলবো অন্তঃক্ষরা গ্রন্থি বয়ঃসন্ধি। এখন ক্লাস 8 তোমাদের এইটা বুঝতে গেলে তোমাদের একটা গল্প বলি, বা তোমাদের ব্যবহারিক জীবনে যেটা সেটা বুঝতে পারবে। তোমরা দেখবে ক্লাস 8-এ তোমরা যখন এই 7-8-এ ওঠো, তোমাদের ছেলেদের গোঁফের রেখা একটু ওঠে, তারপরে মেয়েদেরও একটু দৈহিক পরিবর্তন ঘটে। দেখবে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে বারবার চুল আঁচড়াতে থাকো, তারপরে মেয়েরা আয়নার সামনে দাঁড়ায়, একটু বন্ধুবান্ধব বিভিন্ন নিজেকে হিরো হিরো মনে করো, একটু হিরো হিরো ভাব, ছন্দের অভাব এইসব মনে করো। তোমাদের এই জায়গাগুলো যখন ঘটবে তখনই দেখবে এই বয়ঃসন্ধি ব্যাপারটা, তোমরা হরমোনের ব্যাপারটা ঠিক বুঝতে পারবে না, টেনে উঠলে এর কার্যকারিতা আরও বুঝতে পারবে। কিন্তু বয়ঃসন্ধি যে তোমাদের হতে, গোঁফের দাড়ি, গোঁফটা একটু রেখা, চুলের রেখা উঠলেই তোমরা একটু চুলের বিভিন্ন ধরনের স্টাইল একটু করবে। আমাদের কাছে আবার তোমরা একটু বকাটকাও খাও, আমরা স্কুলে গেলে এই চুল এরকম কেটেছিস কেন, বকাটকা দিই, তা আবার সেই নিয়ে অশান্তি, চলতেই থাকবে, চলবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এইগুলো সবই হচ্ছে বয়ঃসন্ধির লক্ষণ। আর বাবা মার সঙ্গে ঝগড়া, হঠাৎ করে এই খাবো না, ওটা খাবো না, একটু বাবা মা হয়তো ছোটোবেলায় যেটা বলেছে সেটাই একটু দুবার বললে কেন বলছো, তেরি মেরি ভাব, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। এইগুলোই হচ্ছে একটা জীবনের প্রাত্যহিক গল্প। এগুলো আমাদের জীবনের, তোমাদের ক্ষেত্রে তোমরা দেখেছো ঘটছে, কেন ঘটছে এটা জানানোর জন্যই আজকের এই সিলেবাসে এই চ্যাপ্টারের অবতারণা, অর্থাৎ বয়ঃসন্ধি এবং অন্তঃক্ষরা গ্রন্থি, মানে ভিতরের ভূতটা যে বসে আছে, ওই যে বয়ঃসন্ধি হরমোনটা, ওই হরমোনের সব কার্যকলাপ। এবারে আমরা প্রশ্নতে যাব। প্রশ্নটা প্রথম প্রশ্ন ভীষণ সুন্দর করে আশা করি বুঝিয়ে দিয়েছেন স্যার। তোমাদের যা যা সমস্যা রয়েছে সেই দিয়ে কিন্তু তোমরা ফোন করতে পারো। স্যার শুরুটা এত সুন্দর করে বুঝিয়েছেন, তবে প্রথম প্রশ্নটা ওইটাই রয়েছে যে বয়ঃসন্ধি কাকে বলে, এর সাধারণ লক্ষণগুলি। হ্যাঁ, এর সাধারণ লক্ষণ এই তো বললাম এতক্ষণ ধরে, বয়ঃসন্ধি এর সাধারণ লক্ষণ এই তো এইগুলো বললাম। এগুলো তোমরা তো আর না পড়লে জানবে কি করে। দেখো, জীবন বিজ্ঞান মানে জীবনের বিজ্ঞান, জীবনের সম্বন্ধে যা যা জড়িত সেগুলো নিয়েই তো আমরা আলোচনা করব। বিজ্ঞান কাকে বলে? বিশেষ জ্ঞান তো আমাদের সকলের আছে, কিন্তু বিশেষ জ্ঞান যদি না হয় তাহলে তার ভিতরে না ঢুকলে কি করে বুঝবো? সেই জন্যই তো এই চ্যাপ্টারটা দিয়েছে। এবারে অন্তঃক্ষরা এই বয়ঃসন্ধির ব্যাপারগুলো তোমরা সার্বিকভাবে তোমাদের চ্যাপ্টারেও অনেক উদাহরণ দিয়ে বলা আছে, তোমরা সার্বিকভাবে বুঝতে পারবে। এরপরের প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন একেবারে অন্তঃক্ষরা নিয়ে রয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? হ্যাঁ, এর সঙ্গে বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য বলো। এবারে একটু উঠে যাক, তোমাদের দেখিয়ে দেওয়া যাক অন্তঃক্ষরা গ্রন্থি ব্যাপারটা কি। অন্তঃক্ষরা আরে ভিতরে খরিতে হবে, অন্ত মানে ভিতরে, খরা মানে খরিতে হবে। অন্তঃক্ষরা মানে ভিতরে খরিতে হবে, আর বহিঃক্ষরা মানে বাইরে খরিতে হবে। এই দুটুকুই জানো, বহিঃক্ষরা মানে বাইরে খরিতে হবে। অর্থাৎ
এটা ভালো করে ক্লাস 10-এ জানবে, তবু জানা তো দরকার। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে যে গ্রন্থি ক্ষরণ ভিতরে থাকবে, যে গ্রন্থির ক্ষরণ পদার্থ প্রবাহিত হওয়ার জন্য কোনো নালী থাকবে না, যে গ্রন্থির ক্ষরণ ব্যাপন প্রক্রিয়ায় রক্ত লসিকার সঙ্গে মিশে যাবে, তাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। মোদ্দা কথা, অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না, এই গ্রন্থির ক্ষরিত পদার্থকে বলা হয় হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়? এই গ্রন্থির নালী থাকে, এই গ্রন্থির যে ক্ষরণ সেটা নালীর মাধ্যমে বাহিত হয়। আর এটা কোনটা? এই যে লালা গ্রন্থি, ফুচকা দেখলেই জিভে জল আসে, আলু কাবড়ি দেখলে জিভে জল আসে, খাবার দেখলে জিভে জল আসে, লালা ঝরে না, ওই লালা গ্রন্থি ধরো নালী। আরও অনেক বহিঃক্ষরা গ্রন্থি আছে। যাই হোক, ওই বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে, অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থকে হরমোন বলা হয়, আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থকে উৎসেচক বা আরও অন্য কিছু। এই হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে চলে যাব আমরা আবারও। পরের প্রশ্ন রয়েছে, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির কার্য বলো। হ্যাঁ, কি প্রশ্ন আছে? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? এই গ্রন্থি হরমোনগুলির কার্য বলো। নিঃসৃত হরমোনগুলির কার্য। পিটুইটারি গ্রন্থি হচ্ছে হেডমাস্টার, স্কুলের তো হেডমাস্টার থাকে, তো পিটুইটারি গ্রন্থি হচ্ছে হেডমাস্টার মানে মাথায় থাকে। মধ্য মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা অস্থি প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। এটাকে হেডমাস্টার বলে, মানে হেড গ্রন্থি, প্রভু গ্রন্থি, হেডমাস্টার। তা এখন হেডমাস্টারের কাজ কি? হেডমাস্টারের কাজ হচ্ছে কি? হেডমাস্টারের কাজ হচ্ছে তার যে সহযোগী শিক্ষক আছেন, সেই শিক্ষকরা কি ক্লাস নিচ্ছেন না নিচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণ না, তাদেরকে দেখাশোনা করা, ম্যানেজ করা। পিটুইটারি গ্রন্থি হচ্ছে সেরকম হেডমাস্টার, এটা প্রভু গ্রন্থি বলা হয়। আমি বলি, এই পিটুইটারি গ্রন্থির 3টে ভাগ আছে, যেমন কি অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। অগ্র আর পশ্চাৎটাই আমরা মোটামুটি জানি, মধ্যটার বাদ দাও, এটা আমি আলোচনা করে নষ্ট করব না, এটা এই বিশেষ ব্যাপারও এখানে নেই তোমাদের পুরোটা। এই অগ্র এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি আছে, তোমাদের এইটা সিলেবাসে আছে, অগ্র আর পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। এখন কথা হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি, অগ্র পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি, এবারে কি হচ্ছে, এই অগ্রগ্রন্থি থেকে বহু হরমোন ক্ষরিত হয়, যেমন হচ্ছে এসটিএইচ, যেমন হচ্ছে জিটিএইচ, যেমন হচ্ছে এসিটিএইচ, যেমন হচ্ছে টিএসএইচ, আর একটা হচ্ছে এইরকম এই হরমোন এইচ মানে সোমাটোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন এই যে এসটিএইচ, ছোটোবেলা থেকে তোমরা একটু ভাবো তো, এই যে কুদু বাচ্চা ছিলে, তারপরে মায়ের কোলে খেলা করতে, তারপরে সেখান থেকে ধীরে ধীরে বড় হলে, তারপরে এই বড় হলে, বিরাট বড় হলে, বাবাকে ছাড়িয়ে গেলে, মাকে ছাড়িয়ে গেলে হিরো। এই যে হিরো হয়ে গেলে এই এসটিএইচের জন্য কিভাবে হলো? আমাদের অস্থি এবং তরুণাস্থি, আমাদের দুটো আছে। অস্থি কানে থাকে, তরুণাস্থি, আর এই হাতে টাতে থাকে অস্থি। এই অস্থি তরুণাস্থিগুলো ক্রমাগত বাড়লো, ক্রমাগত বেড়ে আমরা সবাই বড় হলাম। তাহলে এই পিটুইটারি গ্রন্থি কী করে? বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সার্বিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তোমরা সার্কাসের জোকার দেখেছো তো নিশ্চয়ই? সার্কাসের জোকার সেও কিন্তু খেলা দেখায়, বুদ্ধিমান, আবার তুমিও বুদ্ধিমান, আর যারা অন্যরা খেলা দেখাচ্ছে তারাও বুদ্ধিমান। পার্থক্য কি জানো? সার্কাসের জোকারের বুদ্ধি বেড়েছে, তোমারও বুদ্ধি বেড়েছে, কিন্তু সার্কাসের জোকারের এই অস্থি আর তরুণাস্থিটা বাড়েনি, ও লম্বা হয়নি। জোকার মানে বেটেই বামনই হয়ে গেল, আর তুমি লম্বা হলে, বা অন্যরা যারা খেলা দেখাচ্ছে তারা লম্বা হলো। তাহলে কি দাঁড়ালো? সার্কাসের জোকারের ক্ষেত্রে এসটিএইচ হরমোন কম ক্ষরিত হলো, আর বামনের ক্ষেত্রে আর অন্যদের ক্ষেত্রে এসটিএইচ হরমোন স্বাভাবিকভাবে ক্ষরিত হলো। তাহলে ব্যাপারটা হলো কি, এই বৃদ্ধি হরমোন এসটিএইচকে আবার বলা হয় গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন, যেটা দেহের সার্বিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে, আরও ডিটেলস টেনে পড়বে। এখন এর অভাবে কি হয় সেটাও বললাম, কিন্তু এটাকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? প্রভুগ্রন্থি বলা হয় দুটো কারণে। এই যে দেখো এসিটিএইচ, টিএসএইচ, দেখবে এই গলার দুপাশে, দেখবে এই আমাদের গলার দুপাশে এইখানে একটা গ্ল্যান্ড আছে, আমাদের গলার দুপাশে এখানে একটা গ্ল্যান্ড আছে। সেই গ্ল্যান্ডটা হচ্ছে, এই গ্ল্যান্ডটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড
থাইরয়েড গ্ল্যান্ড, মানে গলার দুপাশে, শ্বাসনালীর দুপাশে এই থাইরয়েড গ্ল্যান্ড আছে। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়, থাইরক্সিন। আচ্ছা, এটা কি করে, এই টিএসএইচ হরমোন কি করে, এই থাইরয়েড গ্ল্যান্ডকে, মানে এই গ্ল্যান্ডকে উদ্দীপিত করে। ইনি হেডমাস্টার, ইনি মাস্টার, থাইরয়েড গ্ল্যান্ড মাস্টার। এটা কি করে, থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? থাইরক্সিন। তাহলে এই হেডমাস্টার টিএসএইচ মাস্টার থাইরয়েডকে বলল তুমি থাইরক্সিন হরমোন ক্ষরণ করো। তার মানে কি দাঁড়ালো, হেডমাস্টার ডিরেকশন দিল, অর্থাৎ হেডমাস্টার নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ প্রভু নিয়ন্ত্রণ করলো। অর্থাৎ এই একটা হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কতকগুলি হরমোন, যেমন হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বললাম তো, আবার এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন এটা কি করে, এটা অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই জন্য এটাও সেই কাজ করে। তাই যে পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি। আমরা পিটুইটারি গ্রন্থির সার্বিক কাজ তো বললাম, পরে এটা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলিকে উত্তেজিত করে, সেই জন্য এটাকে আমরা প্রভু গ্রন্থি বলি। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। থাইরক্সিন হরমোনের কার্য আলোচনা করো। হ্যাঁ, কার্য আলোচনা করো। আমি বলেছি ওই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন, থাইরক্সিন হরমোনের কার্য আলোচনা করতে গেলে, আচ্ছা তোমাদের স্বাভাবিকভাবে বোঝাই, অনেকের দেখবে গলায় ইয়ে আছে, বেল্ট নিয়ে থাকে। আচ্ছা, একটা ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। ফোন নেই। হ্যাঁ, হ্যালো, কে রয়েছো? হ্যালো, হ্যাঁ আমি টিটি কয়াল বলছি, হাওড়া জেলার পোদরা থেকে। তো আমার প্রশ্ন হলো যে কিছু মানুষ লম্বা আর কিছু মানুষ বেঁটে হওয়ার কারণ কি? বললাম তো, কিছু মানুষ লম্বা, এমনি লম্বা বেঁটে, মানে এমনি লম্বা বেঁটে সেটা জিনগত কারণ, বাবা মা বেঁটে, একটু বেঁটে, বেঁটের মানে অস্বাভাবিক বেঁটে, মানে যারা আমরা বামন বলছি, সেটা হচ্ছে এসটিএইচের অভাবে। আর এমনি যে স্বাভাবিকভাবে যে লম্বা বেঁটে, এমনি একটা ছেলে খুব লম্বা, 6 ফিটের উপর হাইট, কারো হাইট 5 ফিট 2 ইঞ্চি, কারো হাইট 5 ফিট, কারো হাইট আর একটু কম, এটা কিন্তু স্বাভাবিক বৃদ্ধি। এটা জিনগত কারণের জন্য অনেক সময় কি হয়, বেঁটে বা লম্বা হয়, এটা জেনেটিক কারণ। কিন্তু এসটিএইচের প্রভাবে সকলের ক্ষেত্রে সমান, এটা জেনেটিক কারণ। কিন্তু একেবারে বামন বলতে যাবো যায়, সেটা এসটিএইচের অভাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা আসবো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন করেন। এটা কি কাজ করে, দেহের সার্বিক বিপাক নিয়ন্ত্রণ করে। সার্বিক বিপাক বলতে কি, বলতে হচ্ছে আমরা যখন রাত্রে ঘুমিয়ে থাকি, তখন আমাদের দেহে রক্ত চলাচল চলে, হার্ট চলে, সবটাই চলে। এবারে দিনের বেলাও চলে, কাজ করি। এবারে ওটা যদি না চলতো তাহলে তো আমরা ঘুমের ভোরেই মারা যেতাম। তখন হচ্ছে মৌল বিপাক হার বলে একটা ব্যাপার আছে। মৌল বিপাক হার মানে আমাদের শরীরে যে হৃৎপিণ্ড রক্তকে চালাতে গেলে যে শক্তি দরকার, সেই শক্তিটাকে নিয়ন্ত্রণ করে, সেই শক্তি উৎপন্ন করে, খাদ্যকে জারিত করে, বিপাক ক্রিয়া করে থাইরক্সিন। এই থাইরক্সিনকে আমরা সেই জন্য বলি, তোমরা জানবে পরে, ক্যালোরিজেনিক হরমোন, অর্থাৎ শক্তি উৎপাদনকারী হরমোন। তোমার এটাকে বলা হয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা ঘটনা দেখবে যে সবাইকে বলা হয় আয়োডাইজড লবণ খাও। আরে বাস্তব জিনিস না হলে জীবন বিজ্ঞান বুঝবে কি করে? রক সল্ট খাও, আয়োডাইজড লবণ খাও। মানে কি? মানে হচ্ছে আয়োডিন এই থাইরক্সিন হরমোনের ইনগ্রেডিয়েন্ট। আয়োডিনটা থাইরক্সিনের মধ্যে থাকে, আয়োডিনের মৌলটা। সেই জন্য বলা হয় আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আয়োডাইজড সল্ট খেতে বলে, রক সল্ট খেতে বলে। আরও একটা কারণ বলছি, দেখো পাহাড়ের লোকেরা একটু বেটে বেটে হয়, যদিও তার অন্য কারণ, তবুও একটা অন্যতম কারণ হচ্ছে যে পাহাড়ের জলে আয়োডিনটা কম থাকে। যত সমতলের দিকে আসবে, সমুদ্রের দিকে আসবে, তত মাটিতে জলের সঙ্গে আয়োডিনটা থাকে। এখন তো কমে যাচ্ছে, জল তোলা হচ্ছে, সমুদ্রের জলে আরও বেশি আয়োডিন থাকে। অতএব সেই জন্য এই আয়োডিন ওদের শক্তি সমর্থ প্রচুর, ওরা দারুণ ফুটবলার, সব শক্তি সমর্থ সব ঠিক আছে, কিন্তু হাইটে একটু বেটে হয়ে যায়, বিপাকে একটু বেটে হয়ে যায়, আয়োডিন বলা হয়, কিন্তু তা সেটা সম্পূর্ণ কারণ নয়। আচ্ছা, আমরা কারণে যাব। একটা ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো?
হ্যালো, আমি হাওড়া থেকে রীতা চন্দ্র সিংহ বলছি। বলো। আমার কোশ্চেন হচ্ছে, আমার থাইরয়েড রয়েছে, তো মোটা হয়ে যাচ্ছি। তো এটার মানে কিভাবে হয় ব্যাপারটা জানতে চাই, মানে কেন হয় মোটা? আমি বলছি আচ্ছা। ওটা হচ্ছে ওই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে এই থাইরয়েড গ্রন্থিটা বেড়ে যায়, গলা ফুলে যায়, থাইরয়েড গ্রন্থিটা বেড়ে যায়, এটাকে গলগণ্ড রোগ বলে, এটা গলগণ্ড রোগ বলে। আর বয়স্কদের ক্ষেত্রে এটা বেড়ে গেলে এক্সোপথ্যালমিক গয়টার বলে একটা রোগ বলে। এবারে থাইরয়েডের মধ্যে তো অনেক ভাগ আছে, T3, T4, TSH, T3, T4, TSH, T1, T2, T3, T4, TSH দেখবে ডাক্তারবাবুরা এটা লেখেন। মূলত TSH মানে আমি যেটা বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এইটা যদি কম ক্ষরণ হয় তাহলে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হবে, তাহলে বিপাকক্রিয়ার বৃদ্ধি বা মানে বিপাকক্রিয়া ইমব্যালেন্স হবে। আর তখন কি হবে, তোমার এই থাইরক্স হরমোনের রেগুলারাইজ করার জন্য তোমাকে চিকিৎসা করতে হবে। এখন মোটা হয়ে গেলে থাইরক্সিনের অভাবে কেউ রোগাও হয়, মোটা হয়, এটা ডাক্তারবাবুরা মেডিসিন দিয়ে বলতে পারবেন যে থাইরক্সিনের কোন ব্যাপারটা কি, মেডিকেল সায়েন্স বলতে পারবে যে T3, T1, T2, T3, T4, TSH যেটা কোনটা বেশি কোনটা কম। বাজারে অনেক ওষুধ বেরিয়েছে, এন্ডোক্রিনোলজিস্টরা বলতে পারবেন, তারা বিশারদ এই ব্যাপারে। এটা আমাদের এই ব্যাপারটা হয়। আর খাওয়া দাওয়া চেক করতে হবে, যেগুলো থাইরক্সিন আছে, থাইরক্সিনযুক্ত খাদ্য খেতে হবে, এইসব বিভিন্ন ব্যাপার আছে, এটা ডাক্তারবাবুরা বলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি পরের প্রশ্ন চলে পরের যাব? প্রশ্ন, হ্যাঁ। মিশ্র গ্রন্থি কাকে বলে? আচ্ছা, মিশ্র গ্রন্থি হচ্ছে আমাদের দেহে অগ্নাশয় গ্রন্থি আছে, আমি যেটা বললাম অন্তঃক্ষরা গ্রন্থি, তার মিশ্র গ্রন্থি। হ্যাঁ, মিশ্র গ্রন্থি হচ্ছে যে আমি তো বললাম যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে মিশ্র গ্রন্থি হচ্ছে একটা অগ্নাশয়। মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় আমাদের তো পাকস্থলীর পরে থাকে, অগ্নাশয় পাতার মতন। এই অগ্নাশয় কি করে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থি নিয়ে কাজ করে। অর্থাৎ এখান থেকে হরমোনও খরিত হয়, এখান থেকে উৎসেচকও খরিত হয়, হরমোনও খরিত হয়, আর এখানে উৎসেচকও খরিত হয়। এখন যেহেতু এটা দুপ্রকার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুপ্রকার গ্রন্থি নিয়ে কাজ করে, সেই জন্য এটাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। অর্থাৎ এটার থেকে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হবে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হবে উৎসেচক। হরমোন বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হবে উৎসেচক, বা আরও অনেক কিছু ঘর্মগ্রন্থি থাকে, উৎসেচক শুধু খরিত হবে তা নয়, ঘর্মগ্রন্থি সবই হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যাই হোক, এখন এই হরমোন দুটোই কাজ করে, সেই জন্য এটা দু প্রকার গ্রন্থি আছে সেখানে, এই জন্য একে আমরা মিশ্র গ্রন্থি বলি। নেক্সট, আচ্ছা, এখন তারপরের প্রশ্ন, হ্যাঁ, পরের প্রশ্ন চলে এই অন্তঃক্ষরা গ্রন্থি যে হরমোন খরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি ওই অগ্নাশয়, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন। নেক্সট প্রশ্ন কি আছে? ইনসুলিন হরমোনের সাধারণ কার্যগুলি আলোচনা করব। ইনসুলিন এই অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির থেকে, অন্তঃক্ষরা গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক বিটা গ্রন্থির ইনসুলিন হরমোন, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক বিটা গ্রন্থির, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক বিটা গ্রন্থির কোষ থেকে, ল্যাঙ্গারহ্যান্স নামক বিটা গ্রন্থির কোষ থেকে ইনসুলিন হরমোন। এখন ইনসুলিনের কাজ কি? খুব ইম্পর্টেন্ট, ইনসুলিনের কাজটা খুব ইম্পর্টেন্ট। দেখবে সারা ভারতবর্ষে যদি দেখা যায় মানে 60% লোক, মানে 50% লোক কি হচ্ছে, সুগারে আক্রান্ত। এই যে তুমি শুনবে সুগার কি, সুগার। আর ইনসুলিন হরমোনে এটা হচ্ছে সম্পূর্ণ ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কাজ কি? আমরা যে খাবারটা খাই সে খাবারটা আমরা মেপে খাই না, মেপে আবার কি খাবো, আমরা যে খাবারটা খাই সেই খাবার থেকে, যাই খাবার খাই, তো হ্যাঁ আমরা 3 প্রকার সাধারণত খাবার খাই, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। এবারে ডাল ভাত এইগুলো খেলাম, এখানে কি হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হবে, শর্করা, গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ না জানতে পারলে ক্লাস 8-এর ছেলে শর্করা জানো। এই শর্করাটা কি হবে, গ্লুকোজ জানতে পারলে শর্করা উৎপন্ন হয়। এখন এই শর্করাটা কি হবে, শর্করাটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে। শর্করাটা কোষের মধ্যে জারিত হয়ে কি করবে, শক্তি উৎপন্ন করবে। কোষের মধ্যে জারিত হয়ে কি করবে, শক্তি উৎপন্ন করবে। এবারে শক্তি উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে, এইবারে অতিরিক্ত শর্করা কি হবে, গ্লাইকোজেন পরিণত হবে, যকৃত পেশিতে গ্লাইকোজেন হিসেবে পরিণত হয়ে জমা থাকবে, গ্লাইকোজেন হিসেবে পরিণত হয়ে জমা থাকবে, গ্লাইকোজেন হিসেবে পরিণত হয়ে কি থাকবে, জমা থাকবে। এখন
এছাড়া আরেকটা কাজ করবে, আমরা মাংস খাই, ডিম খাই, এই যে মাংস ডিমের মধ্যে প্রোটিন আছে, ফ্যাট আছে, তাদেরও টেন্ডেন্সি হচ্ছে সবই শর্করা, একই লাইন, এক রাস্তায়, ওরাও চাইবে শর্করায় রূপান্তরিত হতে, কিন্তু ইনসুলিন তাকে বাধা দেবে। ইনসুলিন তাকে বাধা দেবে। ইনসুলিনের দুটো কাজ, এক হচ্ছে এই গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপন্ন করা, আর ফ্যাট প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন করতে বাধা দেওয়া। এইভাবে ইনসুলিন কি করে আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কি করে আমাদের রক্তে শর্করা বাধা দেওয়া, এটাকে বাধা দেয়, শর্করা নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সুগারের কথা বললাম, কি এটা হচ্ছে ইনসুলিনের কাজ। এবারে এই ইনসুলিনের যদি অভাব হয় তাহলে কি হবে? ইনসুলিনের অভাব হলে কি হবে বললাম? ইনসুলিনের অভাব হলে তাহলে ওই যে গ্লুকোজ মানে ওই কি যেন বললাম, ওই শর্করা থেকে জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে না। হ্যাঁ, ইনসুলিনের অভাবে কি হবে? যে রক্তের শর্করা রক্তেই থেকে যাবে, সেটা জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে না, উল্টে ফ্যাট প্রোটিন থেকে আরও শর্করা হয়ে রক্তে আসবে। এমনি ঘরে খাওয়ার নেই, আরও লোকজন এসে হাজির, ব্যাপারটা সেই রকম আর কি। শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হবে না, রক্তের শর্করার থাকবে, আবার ফ্যাট প্রোটিন থেকে শর্করা এসে রক্তে জমা হবে। তাহলে কি দাঁড়ালো? রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেল। এই রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলেই এই শর্করা মূত্রের মধ্য দিয়ে নির্গত হবে। তখন এই মূত্রের মধ্য দিয়ে নির্গত হলে যে রোগ হয় তাকেই বলা হয়, তোমরা যেটা সাধারণ ভাষায় জানো সুগার, তার নাম মধুমেহ, তার নামই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। মধুমেহ, ডায়াবেটিস মেলিটাস, আর লোকালি সবাই জানে সুগার বেড়েছে। এইটা হচ্ছে সুগারের কথা। এবং তার ফলে আমাদের শরীর খারাপ হবে, হার্টের গোলমাল হবে, চোখের গোলমাল হবে, কিডনির গোলমাল হবে। তিনটে গোলমাল মূলত হয়, কার্ডিওপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখের গোলমাল, বৃক্কের গোলমাল এবং হৃৎপিণ্ডের গোলমাল। এইটা হচ্ছে ইনসুলিনের মূলত কাজ। এই জন্য একে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তো কি পরের প্রশ্নে যাব? হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? জরুরিকালীন হরমোন হঠাৎ করে খুব রেগে গেলে, করলে, এই হঠাৎ করে দুঃখ পেলে, ভয় পেলে, সেই পেলে, ভয় টয় পেলে, তখন ওই যে বৃক্কের উপরে টুপির মতো একটা হরমোন থাকে, তাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই অ্যাড্রিনালিন হরমোন ভয় পেলে, দুঃখ পেলে, হ্যাঁ, হঠাৎ করে শক পেলে, এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের স্নায়ুকে কন্ট্রোল করে, আমাদের উত্তেজনা প্রশমনে সাহায্য করে। সেই জন্য একে জরুরিকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়। নেক্সট। আচ্ছা, কেন বলা হয়? তো বলে দিলাম, একই প্রশ্নের, হ্যাঁ, বলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, জ্বলন গ্রন্থি নিঃসৃত হরমোনের জনন গ্রন্থি। আচ্ছা, জনন গ্রন্থি, ওটা ভুল হয়েছে। হ্যাঁ, ওটা ভুল হয়েছে কোনো কারণে। হ্যাঁ, হরমোনের কার্যগুলি আলোচনা করুন। জনন গ্রন্থি নিঃসৃত হরমোনের কার্যগুলি আলোচনা করুন। এখন জনন গ্রন্থি নিঃসৃত হরমোন বলতে কি বোঝায়? জনন গ্রন্থি হচ্ছে আমাদের ছেলেদের শুক্রাশয়, মেয়েদের ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। এই ইস্ট্রোজেন হরমোন হচ্ছে আমাদের মেয়েরা এটা জেনে নেওয়া উচিত। আগে তো এই এডুকেশন পরবর্তীকালে সবাই জানলে এটা সুবিধা হয় ছেলে মেয়েদের। এই মেয়েদের ক্ষেত্রে এই ঋতুচক্র শুরু হবে, তারপরে মেয়েদের বিয়ে হওয়ার পরে প্রেগনেন্সি শুরু হবে। এখন প্রথম হচ্ছে যখন বিয়ে হওয়ার পরে বাচ্চা ধারণ করবে, তখন সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, আর তার আগে হচ্ছে ইস্ট্রোজেন। এই মেয়েদের ডিম্বাশয় থেকে দুটো হরমোন খরিত হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর ছেলেদের ক্ষেত্রে তৈরি হয় টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন কি কাজ করে? বয়স সন্ধিকালে এই যে বললাম, গোঁপদাড়ি বেরোয়, আর জননগ্রন্থির পরিণত লাভ করে পেশিবহুল চলার চেহারা, আবার দেখবে গলার স্বরে ভাঙন ঘটে। দেখবে ছোটবেলায় বাচ্চাটা একটা গানের শিক্ষকের কাছে গান শিখতো, ছোটবেলায় বাচ্চা একটা গানের শিক্ষকের কাছে, একটা শিক্ষিকার কাছে বা শিক্ষকের কাছে গান শিখতো। কিছুদিন পরে সেই শিক্ষিকা বললেন, 10-12 বছর পরে, আমার কাছে হবে না, আপনি অন্য কাছে যান। ওর গলার স্বরের পরিবর্তন হচ্ছে। এই যে গলার স্বরের পরিবর্তন হয়, গান গাইতে গেলে ভাঙন হয়, অর্থাৎ স্ট্রেঞ্জ চেঞ্জ হয়।
এই যে গলার স্বরে বাউল, কারণ এই যে আমাদের ভোকাল কর্ড আছে, এই যে জায়গাটা উঁচু, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল, কণ্ঠমণি। যাই হোক, ভোকাল কর্ডের পরিবর্তন হয়, গলার স্বরের পরিবর্তন হয়, এটার জন্য দেয় টেস্টোস্টেরন। এবং মেয়েদের ক্ষেত্রেও সকলের ক্ষেত্রেই এটা যায়। তারপরে মানে স্ত্রীদেহ টেস্টোস্টেরন পাওয়া যায়, কিন্তু পুরুষের চেয়ে কম। এই হচ্ছে আমাদের জননগ্রন্থির মোটামুটি হরমোনগুলোর কার্য। নেক্সট। আচ্ছা, তাহলে আমরা কি পরবর্তী ক্লাসে চলে যাবো, কারণ আমাদের অষ্টম শ্রেণীটা শেষ হয়ে এসছে। আমাদের অষ্টম শ্রেণীটা মোটামুটি শেষ। যদি কোনো প্রশ্ন থাকে, আর অষ্টম শ্রেণীর কিছু নেই, আপনাদের টাইম। হ্যাঁ, সময় আছে, অবশ্যই সময় আছে। তাহলে কি আমরা সময় এইটের জন্য আছে না নেই? এইটের জন্য সময় আছে, অল্প রয়েছে। তাহলে আর একটু বলে নি, এইটের জন্য, যখন এইটের জন্য সময়টা শেষ হবে বলে দেবেন। তাহলে সেটা হচ্ছে এই যে জনন গ্রন্থির এই যে বয়ঃসন্ধিকালে, এটা একটা কথা বলার আছে, এটা উপদেশ দেওয়া বলে ব্যাপার নয়। এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা পড়াচ্ছি স্কুলে বইতে, এখানে বাবা মার একটা বিশেষ ভূমিকা আছে। ছাত্রছাত্রীকে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিভাবে মানুষ করতে হবে, কিভাবে সেই ছেলে মেয়েদের গাইড করতে হবে, তাদের উপদেশ দিতে হবে, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে, সেটা কিন্তু বাবা মার একটা বিশেষ ভূমিকা থাকে। তারা যখন অ্যাডোলেসেন্স পর্যায়ে পৌঁছয়, যখন তারা এই হরমোন স্টেজগুলো যখন পৌঁছায়, হরমোনের এই পরিবর্তনগুলো ঘটে, তারা কিন্তু নিজেরা বুঝতে পারে না। হঠাৎ করে এটা হওয়ার পরে তাদের মধ্যে এই মানসিক যে একটা বিড়ম্বনা তৈরি হয়, মানসিক একটা অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতাগুলোকে নিয়ন্ত্রণ করা, এটা বিশেষ ভূমিকা কিন্তু বাবা মার। অর্থাৎ বাবা মা এই শেষটা ক্রস করে এসছেন, তাই তাদেরকে, এই ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। কিছুটা শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা, তাদেরকে জানাতে হবে। অর্থাৎ গোপদাড়ি গজাবি, তার জন্য 10 বার আয়নার সামনে দাঁড়িয়েই যে আমি নিজেকে হিরো মনে করলেই যে হবে তা নয়। এরা যদি বুঝতে পারে, তাহলে দেখা যাবে যে সেই ছেলে মেয়েটা সঠিক পথে থাকতে পারে। এবং এই সমস্যাগুলো আমরা শিক্ষক মশাইরা প্রতিনিয়ত আমরা স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা দেখতে পাই। এবং এই বয়ঃসন্ধির আরেকটা পরিবর্তন হচ্ছে, যদি আমরা এটা অভিজ্ঞতা লাভ করতে পারি, আমাদের ফুড হ্যাবিট, আমাদের চালচলনের ফলে বাচ্চাদের শারীরিক নিয়মিত শরীরচর্চা এবং বিভিন্ন বিষয় হলে পরবর্তীকালে তাদের দৈহিক এবং মানসিক গঠন আরও বেশি সুন্দর থেকে সুন্দরতর হতে পারে, যদি এই বিষয়ে আমরা, এমনকি এই বয়ঃসন্ধি দশায় কোনো মনোবিদের কাছে দেওয়া গেলেও আরও ভালো হয়। কারণ বিভিন্ন জায়গায় যদি ভালো মনোবিদের কাছে গিয়ে কাউন্সেলিং করানো যায়, তাহলেও দেখা যাবে যে এই বিষয়গুলো ছেলে মেয়েদের ক্ষেত্রে বাবা মাও অনেকে অনভিজ্ঞ থাকেন, তারাও অনেকটা বুঝতে পারেন এবং তাদের এই অভিজ্ঞতা ছেলেমেয়েরা শেয়ার করতে পারে, তাহলে অনেক বেশি ভালো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা নবম শ্রেণীতে চলে যাই। অষ্টম শ্রেণীর বিষয়টি জানানো হলো, তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্যার তো রয়েছেন অবশ্যই, কিন্তু আপাতত আমাদের সময় বলছে যে এবার নবম শ্রেণীতে যাওয়ার সময় চলে এসেছে। আজকের নবম শ্রেণীর বিষয় হলো কোষীয় শ্বসন ও উদ্ভিদ পুষ্টি। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিঃসন্দেহে বলাই রয়েছে যে সরাসরি ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে তোমরা স্যারের সঙ্গে কথা বলতে পারো। আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন কি স্যার চলে যাবো, নাকি আপনি কিছু বলবেন? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। সবাত ও অবাত শ্বসনের পার্থক্যগুলি আলোচনা করব। বলে দিই, আমরা শোষণ বলছি না, আমরা শ্বসনের কথাটা বলছি। শ্বসন কথার অর্থ হচ্ছে, শ্বসন হচ্ছে কোষীয় শ্বসন বলেছি। অর্থাৎ আমরা এর আগের দিন আমরা ক্লাস 9-এ আলোচনা করেছিলাম সম্ভবত, যে মানুষের শ্বাস অঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। সেদিন অবাত সবাত শ্বসন বলেছিলাম, আরেকবার বলে দিই। শ্বসনের মূলত দুটো, একটা শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে কোষের মধ্যে যখন খাদ্য জারিত হয়, কোষের মধ্যে যখন খাদ্য জারিত হয় অক্সিজেনের সাহায্যে, তাকে শ্বসন বলা হয়। এবারে সবাত শোষণ কাকে বলা হয়? সবাত শোষণ হচ্ছে যে কোষের মধ্যে যে শর্করা জাতীয় খাদ্য আছে, সেই শর্করা জাতীয় খাদ্য মুক্ত অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে। আবার অবাত শোষণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মাটির নিচে ব্যাকটেরিয়া যারা অবায়ুজীবী, তাদের মধ্যে এই গ্লুকোজ কী করে, মুক্ত অক্সিজেন না পেয়ে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন নিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড, জল এবং অক্সিজেনযুক্ত যৌগ এবং কম শক্তি উৎপন্ন করে। সবাত ও অবাত শোষণে পার্থক্য হতে, সবাত শোষণে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শোষণে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের প্রয়োজন হয়।
সবাত শোষণে গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল ও সম্পূর্ণ শক্তি নির্গত করে, আর অবাত শোষণে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল অক্সিজেনযুক্ত যৌগ এবং কম শক্তি উৎপন্ন করে। সবাত শোষণের অ্যাকচুয়ালি দুটো পর্যায়, একটা হচ্ছে গ্লাইকোলিসিস আর একটা হচ্ছে ক্রেবস চক্র। অবাত শোষণের একটাই পর্যায় গ্লাইকোলিসিস। সবাত শোষণ বায়ুজীবী কোষে ঘটে, অবাত শোষণ বায়ুজীবী কথার অর্থ হচ্ছে যারা মুক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে, আর অবাত শোষণ অবায়ুজীবী কোষে ঘটে যারা মুক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। সবাত শোষণের দুটো পর্যায়, গ্লাইকোলিসিস ক্রেবস চক্র, এবং সবাত শোষণ হয় সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়ায়, আর অবাত শোষণ হয় শুধুমাত্র সাইটোপ্লাজমে। এই হচ্ছে সবাত অবাত শোষণের পার্থক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। গ্লাইকোসিস পদ্ধতি সম্পর্কে বলো। গ্লাইকোসিস নয়, গ্লাইকোলিসিস হবে ওটা। আচ্ছা আচ্ছা, প্রিন্টিং দেখানো হচ্ছে হ্যাঁ। গ্লাইকোলিসিস, গ্লাইকোসিসিস নয়, গ্লাইকোলিসিস পদ্ধতি কাকে বলা? এটাকে জিএমপি নয়, এটাকে ইএমপি পদ। জি ভুল আছে, ইএমপি পদ বলা হয় কেন? একটু একটা ফোন রয়েছে, নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি বিশ্বরূপ বলছি গোড়ালিয়া থেকে। বলো। আমার প্রশ্ন হচ্ছে কালো সংস্কৃতে যে টু আর এক্স ব্যবহৃত হয় তার উৎস কি? আরেকবার যদি একটু বলো ভাই, তোমার কথা না একদম কিচ্ছু বোঝা গেল না। কালো সংস্কৃতে যে টু আর এক্স উৎপন্ন হয় তার উৎস কি? সালোক সংশ্লেষের তার পরেরটা কি? যে O2 আর H2 উৎপন্ন হয়। O2 এবং H2O উৎপন্ন হয়। হ্যাঁ, এটা তো শ্বসন পড়াচ্ছি। সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল, আর জলের উৎস তো জলই। সালোক সংশ্লেষের সংজ্ঞায় কি হচ্ছে? 6CO2 + 12H2O, C6H12O6 + 6O2 + 6H2O, এই হচ্ছে ব্যাপার। এখন ওই যে সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল, গ্লুকোজে যে অক্সিজেন থাকে তার উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজে অক্সিজেন এবং কার্বনের দুটোর উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল। আচ্ছা, হ্যাঁ, শ্বসন পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাব। কি যেন বললাম? গ্লাইকোলাইসিস। আচ্ছা, এটা তোমাদের স্ক্রিনে ভুল দেওয়া আছে। গ্লাইকোলাইসিস হচ্ছে, গ্লাইকোলাইসিস কাকে বলে এবং এটাকে ইএমপি পদ বলা হয় কেন? গ্লাইকোলাইসিস হচ্ছে কি? গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের প্রথম পর্যায়। গ্লাইকোলিসিস হচ্ছে শ্বসনের প্রথম পর্যায়, অর্থাৎ এবং শ্বসনের সাধারণ পর্যায়। অর্থাৎ এই সবাত অবাত উভয় শ্বসনেই এই গ্লাইকোলিসিসটা দেখা যায়। এটা শ্বসনের প্রথম পর্যায় বা সাধারণ পর্যায় বলা যেতে পারে। এখানে কি হয়? এখানে এক অণু গ্লুকোজ আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ আংশিক জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 অণু কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আর দুটো এটিপি। এটা আর এই 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হয় কোষের সাইটোপ্লাজমে। এটা হয় কোষের সাইটোপ্লাজমে। এখন এই গ্লাইকোলিসিসকে বলা হয় ইএমপি পথ। কেন না? বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, মেয়ারহফ ও পার্নেস, এমডেন, মেয়ারহফ ও পার্নেস, এই 3 জন বিজ্ঞানী এই পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেছিলেন। হচ্ছে এম আর হচ্ছে পি, এই 3টে নাম অনুযায়ী ইএমপি পথ বলা হয়। ইএমপি পথ বলা হয়। ইএমপি পথ বলা হয়। এটা কোষের সাইটোপ্লাজমে হয়। তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাই। ক্রেবস চক্র সংক্ষেপে বলো। হ্যাঁ, ক্রেবস চক্র হচ্ছে গ্লাইকোলিসিসের পরে। গ্লাইকোলিসিসের পরে যে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড স্টেপ অফ কোষীয় শ্বসন। এখন এই গ্লাইকোলিসিস কিন্তু তোমাদের সিলেবাসে তোমাদের গ্লাইকোলিসিস আছে একটা ছক করে। প্রথমে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে আছে তোমাদের গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, ফুসফোজ 1,6 বাইবিস ফসফেট। এই যে গ্লাইকোলিসিসটা আরেকটু বলে নিই। এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট,
তারপরে হচ্ছে 1,6 ডাইফসফেট, ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, ফ্রুক্টোজ 1,6 ডাইবিসফসফেট, বিস মানে দুটো। তারপরে হচ্ছে পিজিএলডি, তারপরে হচ্ছে পিজিএলডি আছে, পিজিএলডি, আর একটা হচ্ছে ঢ্যাপ বা ঢপ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ডিএইচএপি। এই পিজিএলডি থেকে পিজিএ 1,3 ডাইপিজিএ, তারপরে তোমার পিজিএ, তারপরে 2 পিজিএ, এই করে করে আমার পাইরুভিক অ্যাসিড আসবে। 2 পিজিএ 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, পিএনল 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পেপ, তারপরে পাইরুভিক অ্যাসিড। এইটা ছকটা তোমরা মুখস্থ করবে। এই সংক্ষিপ্ত ক্লাসে এই ছকটা তো আর সম্ভব নয়। তবে আমি যেটা বলছি, এই গ্লাইকোলিসিসের পরে যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে। পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে কি করবে? এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং অক্সিজেনের সাহায্যে এটা কি করবে? জারিত হবে। অক্সিজেনের সাহায্যে এটা কি করবে? জারিত হবে। উইথ হেল্প অফ অক্সিজেন পাইরুভিক অ্যাসিড কি করবে? জারিত হয়ে জল ও শক্তি উৎপন্ন করবে। এখন এই পাইরুভিক অ্যাসিড, এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস বলা আছে কি, এই যে এটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র তাহলে কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় হবে। এটার প্রথম উৎপন্নকারী যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিলিক বর্গ থাকে। সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিলিক বর্গ থাকে, সেই জন্য ক্রেবস চক্রকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। 3টে কার্বক্সিলিক বর্গ থাকে, 3টে কার্বক্সিলিক বর্গ থাকে, সেই জন্য ক্রেবস চক্রকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আচ্ছা স্যার, একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি কাঁথি থেকে মেঘনা মাইতি বলছি। বলো। আমার প্রশ্নটা হলো, ক্রেবস চক্রে কোন ধাপে সাবস্ট্রেট লেভেল হাইড্রোলাইজেশন ঘটে? কি? আরেকবার বলো। ক্রেবস চক্রে কোন ধাপে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ঘটে? হ্যাঁ, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ঘটে, সেটা হচ্ছে আফটার ক্রেবস সাইকেল। ক্রেবস চক্রের ধাপে মানে আমি সেটা বলতে আসছিলাম, তোমাকে বলে দিই। ক্রেবস চক্রের যে জারণ ক্রিয়াগুলো হচ্ছে, সেই জারণ ক্রিয়াগুলো কিন্তু ডাইরেক্ট অক্সিজেনের সাহায্যে হচ্ছে না। কীভাবে হচ্ছে? ক্রেবস চক্রের জারণ ক্রিয়াগুলো হচ্ছে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। মানে ক্রেবস চক্রে অনেক ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হবে, যেমন সাইট্রিক অ্যাসিড, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, অক্সালোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে জৈব যৌগগুলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হচ্ছে, দিস কম্পাউন্ড আর নট অক্সিডাইজড উইথ ডাইরেক্ট অক্সিজেন, oxidized with the hydrogen অপসারণের মধ্যে with the formation of NADPH2, অর্থাৎ ইন্টারমিডিয়েট কোএনজাইম আছে, তার নাম হচ্ছে NADPH2। এই কম্পাউন্ডগুলো আছে, বা NADH2, NAD এটা বিজারিত হয়ে NADPH2 নয়, NADH2। এখন এগুলো হচ্ছে কোএনজাইম। এরা কি করবে? এই যে আমি বললাম ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো, এই কম্পাউন্ডগুলো থেকে হাইড্রোজেনটা নিয়ে নেবে, তার মানে অক্সিডাইজড হচ্ছে। ক্রেবস চক্র জারণ প্রক্রিয়া, কিন্তু অক্সিজেনের সাহায্যে ঘটছে না, পরে ঘটছে। আফটার ক্রেবস সাইকেল সাবস্ট্রেট ফসফোরাইলেশন যেটা বললে, যেটা যদিও তোমাদের ক্লাস 9-এ নেই, তবুও তুমি জানতে চাইছো বলে দিচ্ছি। এই NADH2 when it passing through the electron transport chain, when it pass through the electron, so তখন কি হবে? দিস হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা দুটো প্রোটন স্প্লিটেড ইন্টু 2 প্রোটন অ্যান্ড 2 ইলেকট্রন। দ্য ইলেকট্রন ইজ কন্ডাক্টিং ইলেকট্রন ট্রান্সফার থ্রু এ সাইকেল, সাইটোক্রোম CYT B C etc. এই দিস ইলেকট্রন ক্যারিয়ার, they are passing through electron carrier and release energy. After electron passing through electron carrier, then it combine with half O2 and to form water. অর্থাৎ এই যে NADH2 হচ্ছে, এই NADH2টা যখন ইলেকট্রন পরিবহন তন্ত্রের মধ্য দিয়ে অতিক্রম করবে, তখন কি করবে? এই NADH2 হাইড্রোজেনটা, NADH2 জারিত হবে,
হাইড্রোজেন জল গঠন করবে এবং এবং এটা ইলেকট্রন জারিত হওয়ার সময়, ইলেকট্রন পরিবহনের সময় যে শক্তি উৎপন্ন করবে, সেখান থেকে এডিপি এবং ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যান্ড ফসফেট কম্বাইন টু ফর্ম এটিপি, একেই বলা হয় সাবস্ট্রেট ফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে কি আমরা যাব? আচ্ছা, সন্ধান প্রক্রিয়া কাকে বলে? ইহা কোন সন্ধান প্রক্রিয়া কাকে বলে? ইহা কোন প্রকার জীবে ঘটে? জীবে এর ঘটে। গুরুত্ব লেখো। সন্ধানও কিন্তু এক প্রকার শ্বসন। এখন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বোঝার ব্যাপার আছে। কিরকম বোঝার ব্যাপার? খুব সুন্দর বোঝার ব্যাপার আছে। আমি বলেছি গ্লাইকোলিসিস থেকে কি তৈরি হয়? গ্লাইকোলিসিস থেকে কি তৈরি হয়? তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লাইকোলিসিস থেকে কি তৈরি হয়? গ্লুকোজ থেকে কি হয়? পাইরুভিক অ্যাসিড এবং NADPH2 তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড এবং NADPH2 তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড ও NADPH2 তৈরি হয়। অ্যাসিড NADH2, যাই হোক, NADPH2 আর NADH2 তৈরি হয়। এই এখন এই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে যেতে পারে। যদি না যায়, তাহলে এই পাইরুভিক অ্যাসিড আবার পুনরায় NADH2 দ্বারা বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল তৈরি করবে। ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে সন্ধান কি, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের সম্পূর্ণ সাহায্য ছাড়াই শর্করা জাতীয় খাদ্য আংশিক জারিত হয়ে বিভিন্ন মধ্যবর্তী বিভিন্ন যৌগ উৎপন্ন করে এবং আংশিক শক্তি নির্গত হয়, তাকে বলা হয় সন্ধান। এটা নিম্ন শ্রেণীর জীব, শুধু নিম্ন শ্রেণীর জীব প্লাস ইস্ট, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ইস্টের ক্ষেত্রে হয়, ছত্রাকের ক্ষেত্রে হয়। এর প্রকৃষ্ট উদাহরণটা কি? যে বেকারি শিল্পে ইস্ট জাতীয় ছত্রাক যখন আমরা ফেলি, তখন ওই যে বেকারি শিল্পে চিনির দ্রবণ থেকে যে শর্করা আসে, সেই শর্করা গেঁজায় হচ্ছে ফার্মেন্টেড হয়, সন্ধান হয়, ফার্মেন্টেড হয়। এখন তো এইখানে একটা বলার বিষয় আছে, এটা আইসিসি বোর্ডেরও একটা কোশ্চেন, তোমাদেরও কোশ্চেন। কীরকম না, এই যে সন্ধান প্রক্রিয়ায় যে পাউরুটি ফাঁপা হয় কেন? ফাঁপাটা হচ্ছে এই, যখন শর্করা দ্রবণে ইস্টটা ফেলা হলো, তখন দ্রবণটা গেঁজিয়ে গেল, অর্থাৎ ফার্মেন্টেড হলো। এবারে দ্রবণটা ঠান্ডা হলো এবং উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। শর্করা দ্রবণটা ফার্মেন্টেড হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখন কার্বন ডাইঅক্সাইড বুদবুদ করে বেরোবে, আর দ্রবণটা ঠান্ডা হবে। যখন ঠান্ডা হবে, সেখান থেকে পাউরুটি কেক হয়ে গেল। আর বুদবুদ বেরোনোর জন্য ফাঁপা হলো কার্বন ডাইঅক্সাইড, ওই জন্য পাউরুটি ফাঁপা হয়। আর নিচের যে অ্যালকোহল জমা হলো, সেখান থেকে বিভিন্ন মদ তৈরি হয়। কোয়ালিটি অনুযায়ী মদ তৈরি হয়, বিভিন্ন ধরনের মদ তৈরি হয়, যেটা ওষুধ শিল্পে কাজে লাগে। এছাড়া আমাদের তো দই আমাদের এখন ল্যাকটেড পাউডার ব্যবহার করি। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, এবং এই ল্যাকটিক অ্যাসিড এটা কি করে? এটাও সন্ধান প্রক্রিয়ায় দুধ থেকে দই হয়, ছানা হয়। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এটা করে। আমরা দেখবে বাড়িতে কি করা হয়, দই কিনে একটু দইয়ের একটু সাজা রেখে দেওয়া হয়। মারা বাড়িতে কি করেন, দইয়ের একটু সাজা রেখে দেন। সাজা না রাখলে একটু দুধ গরম করে তুমি যদি রেখে দাও, তাহলে সেটা কিন্তু দই হবে না। হয় তোমাকে ল্যাকটেড পাউডার ফেলতে হবে, অথবা দুধটাকে ঠান্ডা করে একটু সাজা দিয়ে দিতে হবে। সাজা মানে কি? ওই দইয়ের ওই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া যে দইতে একটু গ্রো করেছে, সেইটা দিয়ে দিলে তুমি দুধটা ঠান্ডা হয়ে দুধ দই হয়ে যাবে। এটাই হচ্ছে সন্ধানের প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এটি ফোন রয়েছে, আমরা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ, আমি সুদীপ্ত পাল বলছি, দমদম বৈদ্যনাথ রেস্টুরেন্ট থেকে। বলো। আমার প্রশ্ন ছিল যে প্রক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার তার একটু বুঝিয়ে দিবেন আমাকে, মানে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। কিসের সংজ্ঞাটা যদি আরেকবার একটু বলো? সন্ধান প্রক্রিয়া। আচ্ছা, সন্ধান প্রক্রিয়া আমি আবারও বলছি। এই যে আমি তোমাকে সন্ধান প্রক্রিয়া বলছি, যে এই যে ধরো দুধ থেকে দই হচ্ছে, বা পাউরুটি বা বেকারিতে যে কেক, কি জানো, বেকারিতে, হ্যাঁ কি বলছিলাম, বেকারিতে পাউরুটি কেক তৈরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওটা বললাম তো। তা এগুলো কিন্তু
অক্সিজেনযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে। দুধ থেকে দই হচ্ছে তো এই আমাদের স্বাভাবিক অক্সিজেনযুক্ত পরিবেশে হচ্ছে। অবাত শ্বসনের সঙ্গে সন্ধানের পার্থক্য কি জানো? অবাত শ্বসনের যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা মুক্ত অক্সিজেন পায় না, তারা মাটির নিচে থাকে, পেটের মধ্যে থাকে। আমাদের পেটের মধ্যে মুক্ত অক্সিজেন বায়ুর টাচেই থাকে না, সংস্পর্শেই থাকে না। কিন্তু সন্ধানে সেখানে যে ব্যাকটেরিয়াগুলো বায়ুর টাচে থাকে, বায়ুতেই থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা অক্সিজেন ব্যবহার করে না, ওরা অক্সিজেন ব্যবহার করে না, আর ওটা তো পায় না অবাত শ্বসনের ব্যাকটেরিয়ারা। তাহলে সন্ধান প্রক্রিয়া হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ অক্সিজেন, আরো ভালো বলতে গেলে অক্সিজেন ছাড়া, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি বিষয় নয়, বিষয়টা হচ্ছে অক্সিজেন ছাড়া। এইটাই লিখবে। অনেক বইতে লেখা আছে অক্সিজেনের অনুপস্থিতিতে, কিন্তু বলাও ভালো যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু অক্সিজেন ছাড়া বিভিন্ন যৌগ উৎপন্ন করে। ছত্রাক ও ব্যাকটেরিয়ার সাহায্যে যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু বা গ্লুকোজ অক্সিজেন ছাড়া ইস্ট বা ব্যাকটেরিয়ার সাহায্যে বিভিন্ন রকমের যৌগ তৈরি করে। কিভাবে? জৈব যৌগ তৈরি করে। কিভাবে? আংশিক জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ তৈরি করে এবং শক্তির আংশিক নির্গমন ঘটে, পুরো না, শক্তির আংশিক নির্গমন ঘটে এবং বিক্রিয়া শেষে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আরও অনেক সন্ধান আছে, লিখতেও পারো নাও পারো, তাকে সন্ধান বলে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই তাহলে। শ্বসনের তাৎপর্য লেখো। হ্যাঁ, শ্বসনের তাৎপর্য লেখো। শ্বসনের তাৎপর্য হচ্ছে শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, অক্সিজেন আসে, 1 নম্বর তাৎপর্য। তাহলে O2 এবং CO2-র ব্যালেন্স অফ O2 CO2 তৈরি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়। আর শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, শক্তি ছাড়া কেউই চলবে না, সে এককোষী জীব থেকে আমরা, শক্তির ছাড়া হবে না। খাদ্য খাই কেন? খাদ্য না খেলেই পারি। এমন যদি একটা কিছু মেডিসিন থাকতো, হাওয়া খেলেই হয়ে যেত, আর তাহলে আর পৃথিবীতে কোনো যুদ্ধ নেই, কোনো সমস্যা নেই, করোনা নেই, কিচ্ছু নেই, করোনাও নেই, সব কিছু নেই। কিন্তু কোথার যে আমাদের শক্তি দরকার। আমাদের যদি দেখা যেত যে শক্তি আমরা এমনি হাওয়ায় পাচ্ছি বা অন্য কিছুতে পাচ্ছি, তাহলে আমাদের আর কিছু দরকার হতো না, খাওয়ারটাও দরকার হতো, কাজ করারও দরকার হতো না। কিন্তু আমরা খাই কেন? খাদ্যের মধ্যে শক্তি আছে। তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। এই স্থৈতিক শক্তি শ্বসন প্রক্রিয়ায় যখন খাদ্য জারিত হয়, তখন স্থৈতিক শক্তি শ্বসন প্রক্রিয়ায় খাদ্য জারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থৈতিক শক্তি গতিশক্তি ও তাপ শক্তি রূপে নির্গত হয়। গতিশক্তি আমাদের হৃৎপিণ্ড চালিত বিভিন্ন কাজ করতে সাহায্য করে, আর তাপ শক্তি দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। কারণ তোমরা জানো। স্যার, একটা ফোন রয়েছে, একটু নিয়ে নি। হ্যালো, কে রয়েছো? নমস্কার, আমার নাম দীপক দাস, হ্যাঁ, নদিয়া থেকে। বলো। আমার প্রশ্ন হলো কোষীয় শ্বসনের ধাপ ও সংগঠন স্তরে ব্যাখ্যা করো। কোষীয় শ্বসনের ধাপ আরেকবার বলো। কোষীয় শ্বসনের ধাপ ও সংগঠন স্থল ব্যাখ্যা করো। সংযোগ স্থান। ও আচ্ছা, কোষীয় শ্বসনের ধাপ তো দুটো, একটা হচ্ছে গ্লাইকোলিসিস, একটা ব্যাখ্যা কিছু নেই, খুব সাধারণ। কোষীয় শ্বসনের ধাপ হচ্ছে দুটো। আমি তো বললাম যে কোষীয় শ্বসনের দুটো ধাপ। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলিসিস, এটা সাধারণ ধাপ, আর একটা হচ্ছে ক্রেবস চক্র, যেটা সবাত শোষণে হয়। আর ব্যাখ্যা কি? এই শ্বসনের ধাপ প্রথম পর্যায়ে হচ্ছে গ্লাইকোলিসিস, এটা কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। শ্বসনের আরেকটা ধাপ আছে, প্রান্তীয় জারণ। তোমাদের 9-এ নেই, এটা 11-এ আছে। কিন্তু তবুও যদি বলো তাহলে কোষীয় শ্বসনের 3টে ধাপও বলতে পারো। একটা হচ্ছে গ্লাইকোলিসিস, একটা ক্রেবস চক্র, একটা প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা প্রান্তীয় জারণ, যা খুশি বলতে পারো। এই 3টে ধাপ, এই 3টে ধাপের মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলিসিস হয় সাইটোপ্লাজমে, আর দ্বিতীয় দুটো যে ধাপ বা একটা ধাপ সেটা হয় মাইটোকন্ড্রিয়ায়। এই আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। হলোফাইটিক। হলোফাইটিক হলো উদ্ভিদের পুষ্টি এসে গেছে। আচ্ছা, পুষ্টি
পুষ্টি মানে তো পুষ্টি, পুষ্টি মানে কি, পুষ্টি মানে তো সব এত এখন তো পুষ্টির দরকার, এই করোনার আবহে তো পুষ্টি ভালো করে দরকার, না হলে তো ব্যাপারটা মুশকিল। সুষম আহার বলছে না সব ডাক্তাররা যে ভালোভাবে খেতে হবে, ভালোভাবে ব্যায়াম করতে হবে, তারপরে সুষম আহার করতে হবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কীভাবে? বাড়বে যদি আমাদের পুষ্টিটা সম্পন্ন হয়। এখন পুষ্টি হলোফাইক এবং হলোজৈবিক, আমি ডাইরেক্ট আসি। আমাদের দুটো পুষ্টি আছে, একটা উদ্ভিদের পুষ্টি হলোফাইটিক, একটা প্রাণীর পুষ্টি হলোজৈবিক। হলোফাইটিক হচ্ছে উদ্ভিদের পুষ্টি, হলোফাইটিক হচ্ছে উদ্ভিদের পুষ্টি। এখন আর আমাদের হচ্ছে হলোজৈবিক, আমাদের হচ্ছে কি হলোজৈবিক। উদ্ভিদের পুষ্টির দুটো ভাগ, একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ। একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ মানে খাদ্য তৈরি করো, খাদ্য তৈরি করো এবং কোষের মধ্যে ওকে কোষের মধ্যে অঙ্গীভূত করো বা ঢুকিয়ে নাও। কিন্তু আমাদের হচ্ছে আবার অনেক রকম ভাগ। আমাদের হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্য খেলাম, তারপরে পাকস্থলিতে গেল, দিয়ে পরিপাক হলো, পরিপাকের পরে আমাদের খাদ্যটা শোষিত হলো, শোষণ, তারপরে কোষের মধ্যে ওই যে আত্তীকরণ হলো, ওদের মতন উদ্ভিদের মধ্যে আত্তীকরণ হলো, তারপরে হচ্ছে বহিষ্করণ হলো। এইখানে একটা পার্থক্য হচ্ছে, আমাদের তো মলমূত্র নির্গত হয়, বহিষ্করণ হয়, কিন্তু উদ্ভিদের কি হয়? উদ্ভিদের সেই বহিষ্করণ ব্যাপারটা নেই। উদ্ভিদের সমস্ত রেচন পদার্থ বা বজ্র পদার্থ কি থাকে? কোষের বিভিন্ন অংশে জমা থাকে। তাহলে হলোফাইটিক পুষ্টি হচ্ছে উদ্ভিদ পুষ্টি, হলোজৈবিক পুষ্টি হচ্ছে প্রাণীর পুষ্টি। হলোফাইটিক পুষ্টির দুটো পর্যায়, সংশ্লেষ আত্তীকরণ। হলোজৈবিক পুষ্টির 5টা পর্যায়, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। নেক্সট, পরজীবীয় এবং মৃতজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি ও মৃতজীবীয় পুষ্টি কাকে বলে? পরজীবীয় পুষ্টি হচ্ছে উদ্ভিদের পুষ্টিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একটা হচ্ছে স্বভোজী, একটা হচ্ছে পরভোজী। একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। এই উদ্ভিদের পুষ্টির দুটো ভাগ, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী মানে স্বভোজী, নিজের খাদ্য নিজেরা যেটা তৈরি করে তাকে বলা হয় স্বভোজী। নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাদেরকে বলা হয় স্বভোজী। আর পরভোজী মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। পরভোজী মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। স্বভোজী উদ্ভিদরা কাদের? যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করে, যাদের দেহে ক্লোরোফিল থাকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যাদের নিজেদের দেহে ক্লোরোফিল আছে, তারা হচ্ছে সবুজ উদ্ভিদ। কিন্তু পরভোজী হচ্ছে যাদের ক্লোরোফিল নেই, অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাদের বলা হয় পরভোজী। এই অন্যের উপর নির্ভরশীল, এই অন্যের উপর নির্ভরশীল। এই অন্ন কে? অন্যের উপর নির্ভরশীল অন্নটা কে? স্যার 2 মিনিট বাকি রয়েছে। হ্যাঁ, অন্নটা হচ্ছে কি? অন্নটা হচ্ছে একটা পরজীবী, একটা হচ্ছে পরজীবী, একটা হচ্ছে মৃতজীবী, আর একটা হচ্ছে মিথজীবী, আর একটা হচ্ছে পতঙ্গভোগ। পরজীবী, মৃতজীবী, মিথজীবী এবং পতঙ্গভোগ। পরজীবী, মিথজীবী এবং হচ্ছে পতঙ্গভোগ। এবং এটা হচ্ছে কি, পরজীবী হচ্ছে এই অন্ন যদি সজীব বস্তু হয়, কোনো সজীব আশ্রয়দাতার উপর নির্ভর করে, তখন তাকে পরজীবী। যদি পচা গলা মৃত দেহাবশেষের উপর নির্ভর করে, তখন তাকে বলা হয় মৃতজীবী। যেমন ব্যাঙের ছাতা। পরজীবী হচ্ছে স্বর্ণলতা, রাফলেসিয়া। মিথজীবী মানে একে অপরের সাহায্য চর্যে যদি বেঁচে থাকে, তাকে বলা হয় মিথজীবী। যেমন সিম্বিগোত্র উদ্ভিদের মূলে অবস্থিত রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অথবা লাইকেন, শৈবাল, ছত্রাক একত্রে মিশে অবস্থান করেছে মিথজীবী। আর পতঙ্গভোগ হচ্ছে যারা নাইট্রোজেন জাতীয় খাদ্য অভাব পূরণের জন্য পতঙ্গ ভক্ষণ করে, তাদের বলা হয় পতঙ্গভোগ। যেমন ঘটপত্রী, কলসপত্রী এরা। তাহলে আমাদের পরভোজীর ভাগ হচ্ছে পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভোগ। একেবারে স্যার, আজকে আমাদের সময় এখানেই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি বোঝানোর জন্য, এবং তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো। ঘরবন্দি তবু বন্ধ নয় যোগাযোগ। শিক্ষক পৌঁছে যাবে পড়ুয়ার কাছে, প্রশ্নের উত্তর খুঁজে পাবে শিক্ষার্থী। লকডাউন জীবনে ঘরে বসেই শিক্ষা লাভ বিশেষজ্ঞ শিক্ষকদের কাছে।
এডুকেশন অনলাইন প্রতিদিন সকাল 9:30 শুধুমাত্র